16 ডিসেম্বর যে মানে না প্রকাশ্যে বলে যে ক্যান্টনমেন্ট উড়ায় দাও, তাহলে এগুলো কি ধৃষ্টতা না? মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে দেশ গড়া সম্ভব কিনা? কারো বাবার সাথ দিয়েছে যে 71 লিখবে না? 16 ডিসেম্বর যে মানে না যে কথাটা বলছে, এটা গুরুতর অভিযোগ। শরণার্থী শিবির সাপোর্ট করছে আর মজবা করে বেড়াইছে, তাদেরকেও যখন বলা হয়েছে তারা মুক্তিযোদ্ধা, তখন অরিজিনাল মুক্তিযোদ্ধাদের অন্তর ক্রন্ধন করছে। চুরমার করে একটা দেশের উপরে, রাষ্ট্রের উপরে আপনি একজনের বসায় দিয়ে আপনি নির্বাচন করতে। যারা হচ্ছে স্বাধীনতা বিরোধী ভূমিকায় ছিল তাদেরকে মুক্তিযোদ্ধা সূর্য সন্তান, তাহলে এটা কি ইতিহাস বিকৃত নয়? জিয়াউর রহমান সাহেবের খেতাব নিয়ে টাইনিয়া হাসরায় সরাই ফেলতেছে। এত বড় একটা বিশাল দল তীর্থের কাকের মতো তাকায় তাকায় দেখছে। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সব বাদ, উনি ছিলেন একজন সেক্টর কমান্ডারের ওয়াইফ। তাকে যখন ময়মনসিংহতে বের করে দেওয়া হয়, তীর্থের কাকের মতো সবাই তাকায় তাকায় দেখছে। জুলাই আগস্টকে যদি রেসপেক্ট করি, সম্মান করি, রাষ্ট্রীয় মর্যাদায়, শহীদি মর্যাদায় হাদিকে যেটা করা হয়েছে, আমি এটা পূর্ণ রেসপেক্ট নিয়ে বলবো যে যথার্থভাবেই করা হয়েছে। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, এবং আমাদের সঙ্গে আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকি। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, দেশের সাম্প্রতিক সহিংসতা একজন প্রার্থীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি সরকার, এবং তিনি দেশে আছেন নাকি দেশের বাইরে আছেন সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি সরকার। তাদের কাছে সেই তথ্য নেই। এমন পরিস্থিতিতে দীর্ঘ 17 বছর 3 মাস 15 দিন পর তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। সব মিলিয়ে দেশের রাজনীতির সমীকরণ আসলে কোথায় যাচ্ছে সেই হিসেবটি বুঝতে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে। কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি? শুরুতে পাপি আপা, একটু আপনার কাছে আসতে চাই। 17 বছর 3 মাস 15 দিন পর বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফিরে আসাটা রাজনীতিকে কি ইতিবাচক দিক বয়ে নিয়ে আসবে? এখানে বিএনপির জন্য তো ইতিবাচক দিক আছেই, কিন্তু নেতিবাচক দিক হচ্ছে বিরোধীদের। ধরেন আওয়ামী লীগে 14 বছর বলছে কোথায় তোমাদের নেতা, কে তোমাদের নেক্সট প্রধানমন্ত্রী, কে তোমাদের দল চালাবে। 15 বছর আমি একই বয়ান শুনছি। দেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, কিন্তু বয়ান বিতাড়িত হয়নি। আবার এই 1.5 বছরে জামাত ইসলামের মুখে আমি একই কথা শুনলাম যে কে নেতা, কে প্রধানমন্ত্রী হবে, লন্ডনে বসে বসে দেশ চলে নাকি, দল চালানো যায় নাকি, স্কাইপিতে চলে কিনা। এই জন্য আমাদের জন্য খুবই ইতিবাচক। আর ওই নেগেটিভ কথা যারা বলেছে তাদের জন্য নেতিবাচক একটা বিষয়, কারণ তারা যেটা বলেছিল তাদের মনের বাসনার সেই বলাটা তো উল্টা পড়ে, তাদের বলাটা যে যথার্থ ছিল না সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখন পরবর্তী পর্যায়ে তারা কি বলবে সেটা হচ্ছে দেখার বিষয়, এবং তাদের মুখে কুঠারাঘাত পড়বে। ইনশাআল্লাহ যদি উনি এসে পৌঁছান ঠিকঠাক মতো করে, তাহলে যারা এই কথাটা বলতো তাদের ওই রাজনৈতিক স্ট্যান্ডবাজিটা বন্ধ হবে, এবং মুখে এখন কুঠারাঘাত পড়বে, এবং অনেক কিছু বাজে বকা বন্ধ হওয়ার করতেই হবে তাদেরকে। যে একজন বিএনপির কর্মী হিসেবে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আপনি তো একজন বিএনপির কর্মী, সেক্ষেত্রে তারেক রহমানের দেশে ফেরাটা তার কাছে আপনারা কি প্রত্যাশা করেন, অথবা দেশের মানুষ কি প্রত্যাশা করতে পারে তার কাছে? দেখেন, আমাদের প্রত্যাশা, আগে দেশের মানুষের প্রত্যাশাটাই বলি। দেশের মানুষের প্রত্যাশা যেটা, যে দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলার শিক্ষাঙ্গন, এবং আপনার অস্ত্রমুক্ত থাকবে মানুষের প্রত্যেকটা জীবন। কোনো অস্ত্র যাতে মানুষের অস্বাভাবিক মৃত্যুর দিকে জীবন ঠেলে নিয়ে যেতে না পারে, জীবনটাকে কেড়ে নিতে না পারে, এটা তো সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকবে। অর্থনীতিতে স্থবিরতা কাটিয়ে একটা প্রাণচাঞ্চল্যতা আসবে, এবং রাজনৈতিক রাষ্ট্রের ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে, গণতন্ত্রের ব্যাপারে একটা ঐক্যমত যেই রাজনৈতিক সংগঠন করুক না কেন। রাষ্ট্রের কারণেই আমরা রাজনীতি করি, রাষ্ট্রের অংশ জনগণ। অতএব রাষ্ট্র আর জনগণের ক্ষেত্রে একটা বৃহৎ ঐক্যের প্রয়োজন হলে সেখানে সকলেই যাতে সর্বসম্মতিক্রমে ঐক্যমত পোষণ করে, এটা সকল রাজনৈতিক সংগঠনের কাছেই হাসিনা মুক্ত বাংলাদেশে এটা প্রত্যেকের প্রত্যাশাই কিন্তু থাকবে, প্রথমত। দ্বিতীয়ত, আমাদের রাজনৈতিক সংগঠন যেটা, দেখেন আমরা এত দূর কেউ আমরা যোগাযোগ করতে পারতাম না। আমাদের সাথে যে দূরত্বটা ছিল, এবং একটা তাৎক্ষণিকভাবে যে জিনিসটা জানানোর প্রয়োজন, সেটা একটা টাইমিং একটা ব্যাপার, যে বাংলাদেশে যখন দিন ওখানে তখন রাত, সব মিলায় মিশায় ঠিক যথাসময়ে যথার্থ জিনিসটা জানিয়ে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তো সেগুলো আমরা কাটায় উঠব, এবং কেউ আর
তারেক সাহেব এটা বলেছেন ওটা বলেছেন, আর সেটা না, যা বলবেন তারেক সাহেব নিজের মুখেই বলবেন, মুখে বলবেন, যেটা সরাসরি করণীয় উনি আপনাদেরকে নিজেই করবেন, এবং নির্দেশনা দিতে সামনাসামনি যাচাই বাছাই বিশ্লেষণ এবং বাস্তবতাটা অবজার্ভ করার দেশবাসী সহ দলকর্মীর নেতাকর্মীর সকলেরই একটা জায়গা থাকলো, এটাই আর কি বলার বিষয়, জি, প্রকাশ্যে জায়গা থাকলো আর কি। ধন্যবাদ আপনাকে। আবু হেনা রাজেকে আপনার কাছে একটু আসতে চাই, আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক, সেক্ষেত্রে এই যে 17 বছর 3 মাস 15 দিন পর নতুন বাংলাদেশে তারেক রহমান ফিরছেন, রাজনীতিতে কি কি প্রভাব পড়তে পারে তার এই ফিরে আসাটা, অথবা আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। আসলে তারেক রহমান সাহেব আসবেন, এটা নিঃসন্দেহে একটা সুসংবাদ, বিশেষ করে বিএনপির মতো একটা বড় দলের সাথে আর দলের জন্যে। আর এই পাপিয়া ম্যাম যেখানে উপস্থিত, সেখানে আমার কাছে মনে হয় যে আমি কি বলবো বিএনপি সম্পর্কে, তবু আমি বলি আর কি। কারণ আপনার তারেক রহমান সাহেবের আগমনটা বিএনপির যে রাজনীতি এতদিন চলমান ছিল, সেই ধরেন আওয়ামী লীগের সময় থেকে এ পর্যন্ত, এটা নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট তো অবশ্যই হবে। কারণ উনি 16 বছর 17 বছর প্রায় ছিলেন না। হ্যাঁ, উনি ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন, দিস ওয়ে দ্যাট ওয়ে কথা বলছেন, সেইটা বলা আর ফিজিক্যাল প্রেজেন্সটা এক নয়। এখন তার সাথে ডেইলি, আমি জানি না কতজন লোক ডেইলি দেখা করতে পারবে, বাট তার যে প্রোটোকলের যে ব্যবস্থাটা আমরা পত্রিকায় দেখলাম সে আসার আগে, তাতে মনে হয় না খুব বেশি ইন্টারাকশন জনগণের কাছাকাছি যেতে পারবে। আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তারপরেও যাদের সাথে উনি ভার্চুয়ালি যোগাযোগ বা ফোনে যোগাযোগ করতেন, সেই ভাইটাল লোকগুলো, স্ট্যান্ডিং কমিটি বলেন, আরও দায়িত্বশীল, তাদের সাথে ন্যাচারালি দেখা সাক্ষাৎ বা যোগাযোগ হবে। এখানে একটা ফ্যাকশন আছে। দেখেন, আমরা বিএনপির নেতৃত্বের ভিতরে একটা সংকটের মতো মনে হলো, অগোছালো কথাবার্তা বলে, কে কখন কি বলে। তো তারেক জিয়া সাহেব আসলে বা তারেক রহমান সাহেব আসলে, আমি জানি উনি বোধহয় তারেক রহমান বললেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা আমি শুনেছি। তো তারেক রহমান সাহেব আসলে যেটা হবে, এই ফ্যাকশনগুলা দূর হবে বলে আমার কাছে মনে হয়। সিম্বল অফ ইউনিটি ছিল বেগম খালেদা জিয়া। এখন বেগম খালেদা জিয়া, আল্লাহ মাফ করুক, উনি ফেরত আসেন কি না আসেন আল্লাহ জানে, বাট এখন সেই জায়গাটায় যদি তারেক জিয়া সাহেব, ইউনিটিটা হয়তো খুব স্ট্রং হবে। পাশাপাশি যেটা আপনি বলছেন, কি বার্তা উনি দিতে পারেন বা কি বার্তা নিয়ে আসবেন, প্রত্যাশা করতে পারেন। দেশের মানুষের প্রত্যাশা তো জানি না, আমার তো প্রত্যাশা আছে। আমি বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত না, কিন্তু বিএনপি এখন কাণ্ডারির ভূমিকায় আছে। মানে আমি অতীত রেকর্ডে, কালকে নির্বাচনের ফলাফলে বিএনপি জিতবে না জামাত জিতবে না এনসিপি জিতবে, সেটা সেকেন্ড কোশ্চেন, কিন্তু অতীত ইতিহাস এবং তাতে যে বড় দল হিসেবে যদি আমি বলি, তাতে আমরা সবাই হয়তো আশাবাদ ব্যক্ত করছি যে তারেক রহমান সাহেব হয়তো দায়িত্ব পাবেন। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি কি জিনিসগুলো মানুষ বিবেচনায়, নাম্বার 1, উনি এসে দেশবাসীর জন্য বার্তা দিতে হবে। দেশবাসীর জন্য উনি কী করবেন, যেটা মানুষ কম্পেয়ার করবে। আওয়ামী লীগের 15 বছর, তার আগে তাদের 5-10 বছর, মাঝখানে অল্প সময়ের যেটা তৃতীয়বার, ওটা ধরলাম না, তাদের ডাইরেক্ট 10 বছর, শেখ হাসিনার 20 বছর, এগুলোর সাথে কম্পেয়ার করা হবে। এক, সুতরাং দেশবাসীর জন্য কি বার্তা, মানে কি দিবেন বলতেই হবে তাকে। 1, 2 নম্বর, এবং অন্যান্য দল নেতাদের দায়িত্বটা শিফট হয়ে যাবে তার উপরে। এখন এতদিন মহাসচিব কি বলছেন, অন্যান্যরা কি বলছেন, সেগুলো শিফট হয়ে যাবে। সেকেন্ড আসেন, আপনি ফরেন পলিসি অবশ্যই তাকে ডিসক্লোজ করতে হবে দেশবাসীর জন্য। কেন দেশবাসীর জন্য যদি নাও বলি, রাষ্ট্র টু রাষ্ট্র, জিও পলিটিক্সের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট। ইতিমধ্যে আইডেন্টিফাইড হয়েছে যে শেখ হাসিনা কোন ব্লকের, ইউনূস সাহেবের কোন ব্লকের, এটা কিন্তু আইডেন্টিফাইড। সুতরাং সেক্ষেত্রে তারেক জিয়া সাহেবেরও এরকম একটা আইডেন্টিটি দেশবাসীর জন্য ওপেন করতে হবে, কোনো সন্দেহ নাই, করতেই হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। 3 নম্বর আসেন, আমাদের যে অভ্যুত্থান করার পর যেই গ্রাউন্ডে অভ্যুত্থান হইল, সেই যে বিচারগুলো, যেটা শেখ হাসিনার মৃত্যুদণ্ড একটা হয়েছে, সেনা অফিসারদের বিচার চলতেছে, বিডিআর হত্যার বিচারগুলো আসবে, সেগুলো সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। না দিলে কিচ্ছু আসে যায় না, কিন্তু জনগণ বিবেচনায় নিবে, এবং বিশেষ করে 4 কোটি তরুণ ভোটার বিবেচনায় নিবে, নিশ্চিত থাকতে পারেন। সুতরাং ওনার কিন্তু অনেক চাপ আছে, এইসব দিক যদি আপনি বিবেচনায় নেন। এরপরে আসেন, এই বিচারগুলার প্রতিশ্রুতি দিতে হবে, কারণ জুলাই চেতনা তারাও ধারণ করেন,
এটা যখন করেন তাহলে জুলাই চেতনা আসলো কেন, জুলাই অভ্যুত্থান হইল কেন, সেটাকে কেন সুস্পষ্ট করতে হবে। কেননা তার দল বা যারা সবচেয়ে বড় কাণ্ডারির ভূমিকায় ছিল, তারা কিন্তু আপনার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারেননি। ফাইনালি গণভোটে যেতে হয়েছে। গণভোট হবে কি হবে না, ফলাফল কী হবে আমরা জানি না। কিন্তু যেহেতু সবাই জুলাই চেতনা ধারণ করে, তারা কিন্তু এই সবাই ধারণ করার পরেও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারেনি। সুতরাং এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আসতে হবে, কোনো সন্দেহ নাই। তারপরে শেষ করে দিচ্ছি, আরেকটা বিষয় জানা আরেকটু শেষ করে দিই, এটার সাথে রিলেটেড। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি একটা স্ট্যান্ড আমাদের আছে। তার পাশাপাশি সুস্পষ্টভাবে যদি আপনি ধরেন, তাহলে কিন্তু ইনকলাব মঞ্চ, তারপর যদি ধরেন এনসিপি, তারা কিন্তু দুয়ে মিলে কিন্তু জুলাই চেতনা ধারণ করে। এই ব্যাপারে বাংলাদেশের কারো ডাউট নাই। রাজনীতি শুরু হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এবং ইনকিলাব মঞ্চে, এটা একটা নতুন আরেকটা ধারা আসলো। এ ব্যাপারে কিন্তু কারো ডাউট নাই যে এরা জুলাই চেতনা ধারণ করে। অন্যদের ব্যাপার আমি জানি না, অন্যদের ব্যাপার তারা বলছেন আমরা আন্দোলনে ছিলাম, কারণ এদের ব্যাপারে কিন্তু এই দেশের জনগণেরও বিন্দু মাত্র ডাউট নাই। তাহলে যেহেতু জুলাই চেতনা ধারণ করে সবাই, সুতরাং ইনকলাব মঞ্চ এবং এনসিপিকে তারেক রহমান সাহেব দেশে এসে কিভাবে রিসিভ করেন বা কি ট্রিটমেন্ট তাদের প্রতি পায়, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি ওনার অ্যাবসেন্সে এনসিপি তেমনভাবে কেউ গ্রহণ করেনি। অথচ যেহেতু জুলাই আন্দোলনের কর্ণধার হিসেবে বা ফ্রন্ট লাইনে তারা ছিল, সেই হিসাবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা দাবি করেন জুলাই আন্দোলনের সাথে ছিলেন বা জুলাই চেতনায় বিশ্বাসী, তাদের সাথে মধুর সম্পর্ক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দৃশ্যমান হয়নি। কাজেই আমার কাছে মনে হয় এটা একটা টার্নিং পয়েন্ট হবে যে তারেক রহমান সাহেব দেশে আসার পর কিভাবে ইনকলাব মঞ্চ এবং এনসিপি যারা এই জুলাই চেতনার পক্ষ হিসেবে তাদেরকে কীভাবে উনি অ্যাকসেপ্ট করেন বা তাদের সাথে কিভাবে একটা সম্পর্ক তৈরি করেন, এই সবগুলা নির্বাচনের জন্য বিবেচনায় নেওয়া হবে। জি, ধন্যবাদ আপনাকে। পাপি আপু, একটু আসতে চাই যে জুলাই চেতনা যারা ধারণ করে তার মধ্যে অন্যতম স্টেক হোল্ডার বিএনপিও আছেন। তো সেক্ষেত্রে জুলাই এবং ইনকিলাব মঞ্চকে কিভাবে নেবেন সে বিষয়ে রাজ্জাকি ভাই যেটা বলছেন, আপনি কি বলবেন এর উত্তরে? ইনকিলাব মঞ্চ, তারপরে এনসিপি, আমরা সবাই জুলাই চেতনা, আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, এই তিনটা আন্দোলনকেই আমাদের বিশ্বাসের কোনো খামতি নাই এবং এখানে অবিশ্বাসের কোনো সুযোগ নাই। এখন হাদি যে চিন্তা চেতনা, যে আধুনিকতার ছিল, সে মাদ্রাসা ওরিয়েন্টেড, বাট তার চিন্তা চেতনার ভিতরে আধুনিকতা ছিল এবং তার মৃত্যুর আগে যতগুলো বক্তব্য সে দিয়েছে, একবারে প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে, তারপরে সাংস্কৃতিক অঙ্গনগুলো থেকে শুরু করে কোনো হিসাহিসি রেসারিসির কথা সে বলে নাই। বলছে দরকার হয় পাল্টা 10টা সংবাদপত্র বের করো, 10টা সংবাদপত্র বের করো। তোমাদের কালচারাল সেন্টার যদি মনে করো, আসাদুজ্জামান নূরের কথা বলেই বলেছে যে যদি মনে করো যে এইটা এইভাবে আগ্রাসনের মতো আমাদের কালচারাল সংস্কৃতিকে দখল করে নিচ্ছে, তাহলে তোমরা তার কাউন্টার সাংস্কৃতিক সংগঠন তৈরি করো। একটা 33 বছর ছেলে রাষ্ট্র, দেশ, সংস্কৃতি, ধর্ম, তারপর অগ্রগতি, সভ্যতা, আধুনিকতা, সমস্ত কিছু নিয়ে যে চিন্তা চেতনা বহিঃপ্রকাশটা সে ঘটায় গেছে, পুরো কিন্তু একটা রাষ্ট্রচিন্তার রূপরেখা তার ভিতরে ছিল। এখন ইনকিলাব মঞ্চে যারা আসবে, তারা হাদির চিন্তা চেতনা, হাদির শিখণ্ডীটা শুধু ব্যবহার করলে হবে না, হাদির চিন্তার চেতনাটাকে ধারণ করতে হবে। হাদির চিন্তা চেতনা কোনো পত্রিকার সংবাদপত্র অফিস ভাঙচুর না, হাদির চিন্তা চেতনা কোনো কালচারাল সংগঠনকে ভেঙে চুরে তছনছ না, হাদির চিন্তা চেতনা শিক্ষকের গায়ে হাত দেওয়া না, হাদির চিন্তা চেতনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কে চাকরি করবে কে চাকরি করবে না, রাকসু ডাকসু ইকসু আলটিমেটাম দিবে শিক্ষকদের, এটা না। কারণ রাকসু ডাকসুর কাজ শিক্ষক নিয়োগ আর শিক্ষককে লাথি মেরে বিদায় করার দায়িত্ব তাদের না। আমি ভিপি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় তাপস হলে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন ম্যাক্সিমাম শিক্ষকই হচ্ছে আওয়ামী লীগপন্থী, রবীন্দ্র গ্রুপপন্থী শিক্ষক। কেউ বাকশাল করতেন, কেউ আওয়ামী লীগ করতেন। আমাদের সাথে তো আমরা তো শিক্ষককে শিক্ষকের জায়গায় আমরা রাখছি, আমাদের তো কখনো এই ধরনের। এবং আমার হলে যারা ছিলেন অধিকাংশ শিবিরের হাউস টিউটর এবং প্রভোস্ট শিবিরের ছিলেন, জামাত ইসলামপন্থী ছিলেন। তো সেখানে তো আমি এই ধরনের কোনো অ্যাটিটিউড আমার জীবনে কখনো কল্পনাই করতে পারি না। সনৎ কুমার শাহ ইকোনমিক্সের টিচার, উনি রবীন্দ্র গ্রুপ করতেন, জামাত ইসলামের শিবিররাই তাকে হত্যা করে মারছে। ডক্টর ইউনুস, উনি ইকোনমিক্সের টিচার ছিলেন,
আমাদের শিক্ষক ছিলেন, আমি সরাসরি ডিপার্টমেন্টে না পড়লেও তাকে প্রকাশ্যে 2বার অ্যাটাক করছে, 3rd টাইম তাকে হত্যা করে মেরে ফেলা হয়েছে। তো এরকম বহুত ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির ঘটাইছে। কিন্তু আমরা কখনো রবীন্দ্র গ্রুপের শিক্ষক জন্য তার কাছে আমার শিক্ষা নেওয়া যাবে না, সে তার চেয়ারে বসে আমাকে শিক্ষা দেবে না, কি প্রক্টর তার প্রশাসন চালাতে পারবে না, এই ধরনের দৃষ্টিভঙ্গি আমার কাছে কখনোই কিন্তু আসেনি। কিন্তু ইদানিং যে জিএস, এই ছেলেটির আদব কায়দা আচরণ নিয়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন সাবেক ছাত্রনেত্রী হিসেবে আমি হতবাক হয়ে যাই যে এত বড় দুঃসাহস, যে ঠিক মানে এমন ছ্যাবলামি করছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, মনে হচ্ছে মাস্তান গুন্ডার মতো একটা টিচারকে যখন খুশি নীল ডাউন করে রাখার দায়িত্ব রাকসুর জিএস আর ভিপির। এটা তো তাজ্জব করা ব্যাপার। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের কাজটা কি? তাদের বিশ্ববিদ্যালয় ছাত্রীদের সুযোগ সুবিধা, ছাত্রদের সুযোগ সুবিধা, সাবসিডি বৃদ্ধি করা, পত্রপত্রিকা বৃদ্ধি করা, লাইব্রেরিতে বই রাখা, আবাসন সমস্যার সমাধান করা, খাবার মান উন্নত করা, বিশুদ্ধ পানি সরবরাহ করা, সিট ক্যাপাসিটি যাতে বৃদ্ধি পায়, নতুন হল নির্মাণ করা। কিন্তু তারা দেখেন ভূমিকম্পের নাম দিয়ে ছুটি নিয়ে এই রাকসু ডাকসু জাকসু ইকসু গোটা বিভাগীয় শহর সহ তাদের ইসলামী ছাত্র শিবিরের যারা ক্যান্ডিডেট এমপি, তাদের জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় যুব সমাবেশের নাম করে 70-80 বছরের বয়স্ক লোকদেরকে নিয়ে তারা সমাবেশে বিশাল বিশাল বক্তৃতা দিয়ে আসছে। দুর্ভাগ্যজনকভাবে চাঁপাইনবাবগঞ্জে তারা গেছে সব এই যত রাকসু ডাকসু ইকসু ভূমিকম্পের কথা বলে, মনে করছিল যে সব জায়গায় তারা ভূমিকম্প তৈরি করতে পারবে। কিন্তু তারা আওয়ামী লীগের 15 বছর লুঙ্গির তলে যখন জাঙ্গিয়া হয়ে আওয়ামী লীগের ইজ্জত রক্ষা করার 15 বছর চেষ্টা করছে, আর সকল অপকর্ম যখন তারা করছে, তো তাদের গায়ে তো আসলে কর্দমাক্ত। ওই অপকর্মের শিক্ষা তো লুঙ্গির তল থেকে তারা শিখে আসছে। এখন সেইটা যদি মনে করে যে বাংলাদেশের নিরীহ ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বাংলাদেশের জনগণের উপর জোর করে চাপাই দিবে, এইটা কখনো এটা হতে পারে না। স্বাধীন বাংলাদেশে বসে কেউ যদি বলে আমি 16 ডিসেম্বর মানি না, এটা তো রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ। তো সেই ব্যাপারেও দেখেন এই সরকারের কি দুর্বলতা। এই ইসলাম মানে এই জামাত ইসলামের জামাত, আমি ইসলাম বলতেও আমার খারাপ লাগে, এই জামাতপন্থী রাজনৈতিক সংগঠন জামাত কি তাদের বুদ্ধিজীবীদের প্রতি কি দুর্বলতা আমি জানি না ডক্টর ইউনূস সরকারের, যে তারা এই সমস্ত ধৃষ্টতাগুলো কথাবার্তাগুলো বাড়তে দিচ্ছে। আজকে কুচকাওয়াজ কেন হবে না 16 ডিসেম্বর উপলক্ষে আর্মিদের? তারপরে উনি যদি 16 ডিসেম্বরে নিজে যে বক্তৃতা দিতে পারেন, তাহলে 16 ডিসেম্বর যে মানে না প্রকাশ্যে বলে, যে প্রকাশ্যে বলে যে ক্যান্টনমেন্ট উড়াই দাও, তাহলে এগুলো কি ধৃষ্টতা না? এগুলো তো রাষ্ট্রের ভিতর থেকে রাষ্ট্রের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তার কি আইনে আশ্রয় নেওয়া উচিত না? এটা যদি উন্মুক্ত করে দেয় সকলের জন্য, দেশটার তাহলে রক্ষক কে হবে? সবাই তো আমরা শৃঙ্খলা ভঙ্গ করে ফেললাম। ধন্যবাদ আপনাকে। রাজেকে ভাই একটু আসতে চাই। একজন রাজনৈতিক দলের নেতা তিনি বলেছেন যে বিজয় দিবস মানেন না। পাপিয়াপা যেটা বললেন, জানতে চাই আপনার কাছে মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে দেশ গড়া সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে আর আমার সহালোচক পাপিয়া ম্যাম। মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাশ কাটিয়ে শুনেন, 100 ভাগ বাংলাদেশ বিরোধী যদি কোনো লোক আপনি খুঁজে পান, মনে করেন একজন লোক পাইলেন যে 100 ভাগ বিরোধী, বাংলাদেশ বিরোধী, তাকে যদি বলেন যে ভাই তুমি বাংলাদেশের জন্মের ইতিহাসটা লেখো এবং এটা লিখতে লিখতে 24শে জুলাই পর্যন্ত আসো, কারো বাবার সাথ দিয়েছে যে 71 লিখবে না? আছে সামনে? এখন প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে যদি কাউরে লিখতে দেন, সে হয়তো ওই 71 উপরে 50 পাতা লিখবে, ও 7 পাতা লিখবে। কথার কথা বলছি, লিখতে তাকে হবেই। আপনি পেলেন কিভাবে দেশ? কাজে এটা হইলো একটা জুজুর ভয়। 71 সালে আপনি ইতিহাসকে কেমনে চেঞ্জ করবেন? বাপ যদি তার সন্তানকে ত্যায্য করে দেয়, ত্যায্য হয় না, তার সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, তারপরে তার বাবার নাম লিখলে হলে বাপের নাম লিখতে হয়। কেন বলছি কথাগুলো? এটা কোনো দোষ হিসাবে নিচ্ছি না, গুণ হিসাবেও নিচ্ছি না। আমি রাজনীতিবিদ না, আমি রাজনীতি করি না, এটা পাপিয়া জানেন, করি না, কোনো সন্দেহ নাই। 16ই ডিসেম্বর যে মানে না, যে কথাটা বলছে, এটা গুরুতর অভিযোগ, দ্বিমত করছি না আমি। কিন্তু যাদের সম্পর্কে আমরা আজকে বলি, আজকে স্বাধীনতার বিপক্ষ শক্তি, সেটাকে মিন করছেন পাপিয়া। আমরা তো তাদের সাথে এক প্লেটে বসে ভাত খাই, আমরা তাদেরকে নিয়ে আন্দোলন করেছি, আমরা তাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদে মন্ত্রীও বানিয়েছি। ইভেন সম্প্রতি ইউনূস সাহেবের সাথে যখন বাইরে গেছে, তখন আমরা দেখেছি এদের সাথেই সবাই একত্রে গেছে, একই হোটেলে থাকছে, একই সাথে খাওয়া দাওয়া করছে।
মানে এই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই বলে যে ব্যবহারটা হচ্ছে, 16ই ডিসেম্বরের কুচকাওয়াজ কেন হবে না আমি জানি না। ট্রেডিশনাল এটা যদি বন্ধ করে থাকে এটা আমি ভালোভাবে নিচ্ছি না, কিন্তু আমরা যার সম্পর্কে বলবো, যাকে আমি স্বাধীনতা বিরোধী শক্তি বলবো, সে তো অনন্তকাল ধরেই স্বাধীনতা বিরোধী শক্তি। সে কি কখনো আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, কখনো আবার হবে না? এটা তো হয় না। এতে কি হয়, রাজনীতিটা নষ্ট হয়ে যায়, জনগণের আস্থা নষ্ট হয়ে যায়, এবং সাধারণ জনগণ আজকাল বোঝে যে এগুলো কি, ওই একটা কথা দিয়ে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। নো, আপনার লাইফে যদি আপনি দেখেন শেষ কথা বলতে কিছু নাই, একটা বিষয় যদি 3 দফা আপনি চেঞ্জ করেন 3 স্টাইলে, আপনি দেখবেন যে আপনার ঘরের ভিতরে ঝামেলা বেঁধে যায়, কলহ বেঁধে যায়। একই বিষয় যদি 3 সময় 3 পদের কথা বলেন। তো সুতরাং এই যে বিষয়গুলা, এই বয়ানগুলা একটা, এই 71 সালে আমরা পেয়েছি ভূখণ্ড, 71, আমি বারবার বলছি 71 সালে আমরা পেয়েছি ভূখণ্ড, এবং সেই ভূখণ্ডটাকে যারা অকুপাই করে রাখছিল নিজেদের সম্পত্তি মনে করে টানা 15 বছর, তাদেরকে তাড়ানোর কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তারা এক্সটেনশন অফ 71 করেছে। তা না হলে এটার সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেত না, অলরেডি চলে গেছিল। সামনে কি হবে তাও আমি জানি না। কারণ আপনি একটা স্বাধীন দেশের মধ্যে যখন এক কি সোকল্ড একটা অপারেশনের নামে, অপারেশন ডাল ভাত নাকি অভিযোগে আপনার 57টা সেনা অফিসার, চৌকস সেনা অফিসার মৃত্যু মানে নির্মমভাবে হত্যার শিকার হয়, স্বাধীনতার সামর্থ্য সেদিন চলে যায়। এবং তারপরে থাম শো করছে পুরা দেশের প্রতি তারা। এরপরে যখন 10 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করে একটা স্বাধীন দেশে, নির্বিকার গোটা দেশ তাকায় তাকায় দেখছে, সমস্ত রাজনৈতিক দল তাকায় তাকায় দেখছে, শুধুমাত্র রোহিঙ্গা শীতই তো আন্দোলন হইতে পারতো, কিন্তু সেগুলো হয়নি। রোহিঙ্গা যখন ঢল ঢুকছে তখন রাজনৈতিক দলগুলোর কিছু করার ছিল কিনা? অফকোর্স, কেন আন্দোলন করবে? আনা যাবে না, সোজা আন্দোলন। আচ্ছা, আমি কেন যে বলছি, সরকার তাদেরকে নিয়ে এসেছিল এখন তো সেই সরকার নেই, তাহলে তাদেরকে প্রত্যাবর্ষণ করা মানে সেই দেশে পাঠানো সম্ভব হচ্ছে না কেন? এখন আপনি বলেন তো দেখি, আপনি 16 বছর ধরে যা করলেন, আমি 16 মাসে তা শেষ করে দিব? আমার কাছে এত প্রত্যাশা আপনাদের। অন্তত প্রশ্ন উঠতে প্রশ্ন আসুক, কিন্তু তার সাথে বিবেচনায় নিতে হবে তো। বাংলাদেশে কোন অভ্যুত্থানের পরে বাইতুল মোকাররমের খতিব পালাইছে? কোন অভ্যুত্থানের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে? কোন অভ্যুত্থানের পরে আপনার সেই বিচারপতিরা পালাইছে? কোন অভ্যুত্থানের পরে পুলিশ অফিসার পালাই গেছে? কোন অভ্যুত্থানের পরে 626 জন রাজনীতিবিদ যারা তাদের ভিতরে যারা জেলে ঢুকছে, তারা প্রত্যেকে দুর্নীতিবাজ, নষ্ট, 626 জন আছে। কোন অভ্যুত্থানের পরে ছিল? তাহলে চুরমার করা একটা দেশের উপরে, রাষ্ট্রের উপরে আপনি একজনের বসায় দিয়ে আপনি নির্বাচন করতে, অফকোর্স নির্বাচন লাগবে। তাহলে আপনি বলেন তো, এরশাদ সাহেবের যখন পতন হইল, পুলিশ ঠিক ছিল, সমস্ত সিস্টেম ঠিক ছিল, একটা নির্বাচন হয়েছে। 111-এর সময় সমস্ত সিস্টেম ঠিক ছিল, একটা নির্বাচন হয়েছে। এখন কোনটা হয়েছে? 8 মাস ধরে আপনি সংস্কার করলেন, সংস্কারের হয়নি, ঐকমত্যে আসতে পারেননি। টোটাল ফেলিউরটা কার? ইউনূস সরকারের। কেন? ইউনূস সরকার তো তৃতীয় ব্যক্তি, চলে যাবেন ফেব্রুয়ারিতে চলে যাবেন। কিন্তু ফ্রম ডে 1 আমরা যেভাবে উপস্থাপন করছি ইউনূস সাহেবকে, মব আনছেন, এইটা আনছেন, সেইটা আনছেন, 200 আন্দোলন হয়েছে, মনে হয় কি জানেন, পিছনের 16 বছর ইতিহাসটাই নাই। আচ্ছা, তাহলে দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? এখন দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা যদি আপনি আমাকে বলেন, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, শেখ হাসিনাকে যখন পতন হইল, তখন কিন্তু 15 বছর যাবত এই দেশের লোক যারা 15 বছর ভোট দিতে পারে নাই, তার শেখ হাসিনার শেষ সময় তাদের বয়স হয়তো 32 থেকে 35 হয়েছে, তারা কিন্তু এই 15 বছর শুধু শেখ হাসিনাকেই দেখছে বা আওয়ামী লীগ সরকারকে দেখছে। সুতরাং তাদের ভিতরে আওয়ামী লীগ সময় একটা বিরূপ মনোভাব থাকতে পারে, কিন্তু তাদের সংখ্যা কিন্তু কম নয়। 4 কোটি তরুণ ভোটার বর্তমানে নতুন হয়েছে এই 15 বছরে। তারপরে যখন তার পতন হয়ে গেল, তখন কিন্তু 2টো দল বা 3টি দল যদি আমি ধরি, এনসিপি, জামাত এবং বিএনপি, 3টা দল কিন্তু মাঠে দৃশ্যমান হয়েছে, এবং সেখানে মূল আলোচনার বিষয় ছিল জুলাই চেতনা।
তাহলে এই যে নতুন প্রজন্ম, মানে আমি বলছি এই যাদের তরুণ ভোটাররা, তারা বিবেচনায় নিবে কি? যেহেতু তাদের কাউকে ক্ষমতায় দেখে নাই, বিএনপি, জামাত বা এনসিপিকে, তারা বিবেচনায় নিবে যে 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কোন দলগুলোর রোল কি এবং জুলাই চেতনার মূল্য কতটুকু, এগুলো তারা বিবেচনায় নিবে। সুতরাং সেই বিবেচনায় গেলে তারা তারা ভোট সেইভাবে বিবেচনা করবে, এবং যাদেরকে মনে হবে যে যাদের বয়ানে আওয়ামী লীগের ফেভার করা হয় কিংবা বিন্দুমাত্র জুলাই বিরোধী মনে হয়, সম্ভাবনা আছে সেই ভোটগুলো থাকতে তাদের বঞ্চিত হওয়ার। সেকেন্ড আর একটা কথা বলি, এই জুলাই আন্দোলনে 1400 লোক মারা গেছে যেটা আমরা পাইছি ইউএনের রিপোর্টে, আর 30-40 হাজার আহত হয়েছে। এরা কারা? এরা কিন্তু তরুণ ভোটার নয়, মানে এরা ভোটার ছিল, যারা মারা গেছে তারাও হয়তো ভোটার, কিন্তু এদের গার্জিয়ান কারা? যাদের বয়স 55 থেকে 65 কোটায়, তারাও ভোটার। অর্থাৎ যারা মারা গেছে 1400, তারা ওই 1400-র বাবা অথবা দাদা নানা যারা আহত হয়েছে, বংশের এই এরা যদি দেখে, এরা মনে করেন যে দলই বিলং করুক, মানে এদের ভিতরে যারা রাজনৈতিক দলের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে, এবং সে যদি মনে করে যে আমি এই দলের সাথে সম্পৃক্ত কিন্তু আমার দল জুলাই চেতনা ধারণ করে না, কিন্তু সে তার সন্তান হারাইছে কিংবা তার নাতি হারাইছে, আপনি নিশ্চিত থাকেন সে যে দলেরই থাকুক না কেন, যদি দেখে সে ওই দল জুলাই চেতনা ধারণ করে না, তাহলে সেও তার ওই দলকে ভোট দিবে না। কারণ যার সন্তান গেছে, যার নাতি গেছে, ব্যথাটা শুধু সেই বোঝে। এই কারণে জুলাই চেতনায় কোনো রাজনীতিবিদের সন্তান বা নাতি মারা যায়নি। রাজনীতিবিদদের সন্তানদেরকে বিদেশে পাঠানো হয়, রাজকীয় জীবন যাপন করে, দু একজনের নাম বলতে পারি, কইলে আঘাত করতে চাই না। এদেরকে বিদেশ পাঠায়, আর চাষা, পোশাক, কামার, কোমর, বিরিয়ানি খাওয়াবে, এইটা খাওয়াবে, ওইটা খাওয়াবে কিনা আন্দোলনে এদেরকে মাঠে পাঠায়। এবং যখন আবার মাঠে পাঠানোর পর, জীবন দেওয়ার পর, ক্ষমতার পট পরিবর্তন হয়, তখন ওই বিদেশ যারা থাকে তাদের গার্জিয়ানরা যারা রাজনীতিবিদ, তারা আবার সেটার মুনাফা নেয়। দিস ইজ দ্য পলিটিক্স অফ বাংলাদেশ, হুইচ ইজ ভেরি পেইনফুল। No politician is working for the poor people, I am telling you. Just poor peopleদেরকে গ্যাদারিং করে তাদের সুবিধাটা নেয় সীমিত লোকে। জি, ধন্যবাদ আপনাকে। পাপি আপা, একটু আসতে চাই, রাজ্যে কিভাবে অনেক তথ্য দিলেন, অনেক প্রশ্ন রেখে গেলেন, যে একটু ভিন্নভাবে জিজ্ঞেস করতে চাই যে রাজনীতিবিদরা যারা আছেন তারা তাদের সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন, এবং বাংলাদেশে যারা নিম্নবিত্ত আছেন তাদেরকে নিয়ে রাজনীতি করছেন। একসময় দেখা যাচ্ছে যে তারা একেবারে সাইড হয়ে যাচ্ছে, এবং তাদের যে সন্তান যারা বিদেশে আছেন তারা এসে আবার ফায়দা নিচ্ছেন। এই বিষয়টিকে আপনি এই বিষয়টিকে কিভাবে? এখানে দুই রকম ভাবে আলোচনা করা যাবে। প্রথম কথা হচ্ছে যে একটা কৃষকের 8টা সন্তান হয়, 10টা সন্তান হয়, আর একটা মিডল ক্লাস হাজবেন্ড ওয়াইফ দুজন চাকরিজীবী কিংবা উচ্চবিত্তের দেখা যাচ্ছে দুটো কি একটা সন্তান হচ্ছে। তো স্বাভাবিক কারণে সামাজিক নিরাপত্তাহীনতা এবং ধরেন বাবা মার পরিচয় যখন সন্তানের জীবনে কাল হয়ে যায়, এবং বাংলাদেশে বেঁচে থাকা ওই সন্তানের জন্য প্রচণ্ড খারাপ পরিস্থিতির উদ্ভব হয়, ভবিষ্যৎ যখন অনিশ্চিত হয়, তখন তার বাচ্চাদের বিদেশ পাঠানো ছাড়া কোনো পথ কিন্তু থাকে না। এটা হচ্ছে আমাদের মতো মিডল ক্লাস মানুষ যারা, আমরা 80টা মামলার আসামি, বাসায় যখন তখন পুলিশ যায়, এবং আমাদের পিসি পেরে 90টা মামলা, যে কোনো মুহূর্তে আমাদেরকে ক্রস ফায়ারে দিতে পারে। আমাদের সন্তানরা যখন এই অবস্থা দেখে, তখন তাদের সোসাইটিতে তারা বাবা মার পরিচয় দেয় না, যে আমি এমপি হারুনের মেয়ে, কি আমি এমপি পাপিয়ার ছেলে, এই পরিচয় কিন্তু তারা দেয় না। তাহলে আমাদের এই মাসের পর মাস রিমান্ড, মাসের পর মাস জেলখানায় থাকা, যখন তখন ডিবি অফিস বাসায় এসে দাঁড়ায় থাকা, এই যে স্বাভাবিক জীবনযাপন, এই বিভৎস চেহারা দেখে আমাদের বাচ্চারা নিজেরা নিজেদের জীবন বাঁচাতে, আমার 3টা বাচ্চা নিজের জীবন বাঁচাতে গেছে, আর আমি আমার বুক থেকে বুকের বাচ্চাগুলোকে আমি বাধ্য হয়েছি তাদের নিরাপত্তা এবং জীবন বাঁচানোর তাগিদে আমাকে বুক থেকে ছাড়তে হয়েছে একরকম। আর যারা বিত্ত বৈভবের মালিক হয়, তাদের শৌখিনতা, বিদেশ থেকে পানি আসছে তাদের বাচ্চাদের খাওয়ার, তাদের নিজেদের খাওয়ার, তাদের সাথে তার আমাদের তুলনা হবে না। আর নিম্ন মধ্যবিত্তের দিকে যান, তাদের 8টা 10টা বাচ্চা, বাবা তাদেরকে খেয়াল করতে পারছে না 10টা বাচ্চা কোন দিকে যাচ্ছে, কে জামাত করছে না, আওয়ামী লীগ করছে না, জাতীয় পার্টি করছে না, কি করছে, বাবার হিসাব রাখা, কে কোন পেশায় জড়িত, এটারও কিন্তু খোঁজ খবরের ভিতর নাই। হাদির হত্যাকারীর মোটরসাইকেলটা যেমন দেখেন, 50 বছর আগে এলাকা থেকে তারা বিতাড়িত হয়েছে, মা মানুষ বাসায় কাজ করে খেত, এই 10-15 বছর হলো তারা আসছে, এখন সে আবার সাব কন্ট্রাক্টর, সে আবার মোটরসাইকেল, আরও কত কি পরিচয় জানা গেল। তাহলে এই বিত্ত বৈভবটা তো ঢাকা শহরের মতো এক জায়গায় খুব একেবারে হাতে কেটে পেটে খেয়ে
তৃণমূল থেকে হাঁটি হাঁটি পাপা করে কিন্তু হয়নি, নিশ্চয়ই কিন্তু অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে ভাড়াটা হিসেবে কাজ করে তার এই বিত্ত ব্যবহারের মালিকটা সে হয়েছে। তো ভাইয়েরা এটা গেল, এটার উত্তর। ভাই আর একটা কথা বললেন যে জামাত ইসলামের নির্বাচনী জোট, জামাত ইসলামের সাথে বিএনপি নির্বাচনী জোট হয়েছে, এটা সঠিক ঐতিহাসিক সত্য, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু জামাত ইসলাম যে স্বাধীনতা বিরোধী, এইটা নিয়ে আমরা কখনোই বলিনি যে জামাত ইসলাম স্বাধীনতা সপক্ষ শক্তি। এটা বাংলাদেশের ইতিহাসে কোনো প্রমাণ কেউ কোনোদিন ইনশাল্লাহ দেখাতে পারবে না। নির্বাচনী জোট স্বাধীনতা বিরোধী জামাত ইসলামের সাথে আমরা করেছি জাস্ট রাজনৈতিক ঐক্য। আমরা এক মঞ্চে প্রোগ্রাম খুব কম করেছি। যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বিচারের পদ্ধতি নিয়ে আমাদের আপত্তি আছে, কারণ এই পদ্ধতিটা ছিল ত্রুটিপূর্ণ এবং সাক্ষ্য প্রমাণ যেভাবে উপস্থাপন করা হয়েছে একবারে ত্রুটিপূর্ণ। তা আমার কথা হচ্ছে যে রাষ্ট্রের বিরোধিতা করলো, জঘন্যতম বিরোধিতা করার পর যে বিচারের প্রক্রিয়া 50 বছর পর শুরু হলো, ন্যূনতম স্বচ্ছতা নাই। তা একটা অস্বচ্ছ পদ্ধতিতে মানুষকে আমি অপছন্দ করলেই মনে জ্বালা মেটানোর জন্য আমি ফাঁসির কাস্টে ঝুলাই দিতে পারি না। এইটা নিয়ে আমাদের বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের উচ্চপদস্থ সকল নেতৃবৃন্দরাই কিন্তু এটা নিয়ে আমরা ব্যাপকভাবে সোচ্চার ছিলাম এবং আমরা এটা কথা অনেক বলেছি এই ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা নিয়ে। তারপরে এখানে সংস্কারের যে ব্যাপারটা আসলো, দেখেন জুলাই চেতনা নিয়ে হাদি নিজেই বলেছে জুলাই চেতনাটাকে বিক্রি হয়ে গেছে এনসিপির কাছে, এবং এখন জুলাই চেতনাটাকে মূলা ঝুলায়ের মতো ওই 71-এর চেতনাকে যেভাবে মূলা ঝুলালো, শেখ পরিবারের ভিতরে ঢুকালো, আওয়ামী লীগ চেতনার ভিতরে ঢুকাই দিল মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই চেতনাটাকে এইভাবে করা যাবে না। জুলাই চেতনাটা এইভাবে করাতে, এই যে ভাই যে বললেন যে আমার নাতি শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে, ভাস্তা শহীদ হয়েছে, যার কারণে তাদের ভিতরে জুলাই চেতনা খুব জলজল হয়ে আছে। জুলাই চেতনা আমার ভিতরে জলজল হয়ে আছে, আপনার ভিতরে জলজল হয়ে আছে, যারা স্বজন হারাইছে তাদের জলজল হয়ে আছে। কিন্তু যখন দেখা যাবে যে জুলাই চেতনাকে বিকৃতভাবে উপস্থাপন করে নিজেরা নিজেদের ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছি, তখন কিন্তু ক্ষোভটা জন্মাবে। যেমন 71-এর মুক্তিযোদ্ধাদের ভিতর ক্ষোভ আছে, থাকবে। যখন ভুয়া মুক্তিযোদ্ধা তৈরির সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং শেখ পরিবারের ভিতরে মুক্তিযুদ্ধটাকে বন্দি করা হয়েছে, আওয়ামী লীগের ভিতরে মুক্তিযুদ্ধটাকে বন্দি করা হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেনি, ইন্ডিয়ায় যে শরণার্থী শিবির সফর করছে আর মজমা করে বেড়াইছে, তাদেরকেও যখন বলা হয়েছে তারা মুক্তিযোদ্ধা, তখন অরিজিনাল মুক্তিযোদ্ধাদের অন্তর ক্রন্ধন করছে। তারা বলতো যে আমাদের অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো আমরা জমা দিই নাই, কিন্তু করার কিছু থাকে না। আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে মুক্তিযুদ্ধে সূর্য সন্তান হিসেবে কয়েকজনের নাম বলা হয়েছে যারা বিতর্কিত, আপনি নিশ্চয় জানেন বিষয়টি। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে জামায়াতের একজন নেতার নাম আছে। তাহলে মুক্তিযোদ্ধাদের অবস্থানটা আসলে কোথায়? মুক্তিযুদ্ধের সূর্য সন্তান হিসেবে এই যে 16 ডিসেম্বর উপলক্ষে যাদেরকে বলা হলো এইটা নিয়েই তো বাংলাদেশের বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো, যে যারা হচ্ছে স্বাধীনতা বিরোধী ভূমিকায় ছিল, শিবিরে ছিল, স্বাধীনতা বিরোধী শিবিরে ছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা সূর্য সন্তান। তাহলে এটা কি ইতিহাস বিকৃত নয়? তাহলে ওই দাদা নানা চাচা যারা বেঁচে আছে, যারা মুক্তিযোদ্ধা ছিল, একটা রিক্সা চালক পর্যন্ত প্রতিবাদ করছে, ইউটিউব ফেসবুকে আপনি দেখবেন যে এরা স্বাধীনতা বিরোধী চক্র, এরা কখনোই মুক্তিযোদ্ধার সূর্য সন্তান হতে পারে না। তাহলে যার যেটা ভূমিকা, ইতিহাস কখনো তাকে ক্ষমা করে না। আমি গায়ের জোরে ইতিহাস পরিবর্তন যদি করতে চাই, যেমন দেখেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করছেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা আমাদের বলা লাগে না। আমরা চিৎকার দিয়ে আওয়ামী লীগের মতো বলি না। কেন বলি না? যেটা চিরন্তন সত্য সেটা নিয়ে অত বেশি বক্তৃতা বিবৃতি এবং জায়েজ করার কোনো বিষয় কিন্তু এটা না। কিন্তু যেহেতু 7ই মার্চের ভাষণ দিয়ে শেখ মুজিবুর রহমান তারপরে 26শে মার্চের আগে উনি গ্রেপ্তার হয়ে পাকিস্তান কারাগারে উনি চলে গেছিলেন, যার কারণে 7ই মার্চের ভাষণটাকে সংবিধানে কাটপেস্ট করে ঢুকায় দেওয়া হলো, যেটা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা। এই বলে তারা তাদের মিথ্যাচারে চালানোর চেষ্টা করেছে। ওটাতেও যেমন বাংলাদেশে মুক্তিযোদ্ধাকামী মানুষ আহত হয়েছে, ঠিক তেমনিভাবে যে জাতির সন্তান বলে এই যে এটা দিল, এইটা তো বাংলাদেশের ইতিহাস বিকৃত করা। এবং আমি যদি মনে করে থাকি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের ভিতরে মুক্তিযোদ্ধার মানসিকতা সম্পন্ন ব্যক্তি বেশি থেকে থাকতো, তাহলে তারা প্রতিবাদ করতো। তাহলে প্রতিবাদ যে করলো না, তাহলে এই সরকারটা নিয়েও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভাই বললেন যে সবই কি ইউনূস সরকারের দায়িত্ব নাকি? ব্যক্তি ইউনূসের কোনো দায়িত্ব নাই, ব্যক্তি আসিফ নজরুলের কোনো দায়িত্ব নাই, ব্যক্তি আদিলুর রহমান শুভ্রের কোনো দায়িত্ব নাই। কিন্তু রাষ্ট্রের চেয়ারে যতক্ষণ বসে আছে, রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে, অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে এবং তার অংশ হিসেবে সার্বিক দায়িত্ব অবশ্য ওদের।
আজকে রাষ্ট্রকে হুমকি দিবে যে জাতির অমক সন্তান তমক সন্তান, সেই ব্যাপারে তাদের কোনো বক্তৃতা নাই। এটা রাজনৈতিক নেতাদের ভিতর দিয়ে হানাহানি ধন্যবাদ একটা পথ আপনাকে। প্রশস্ত করে একটা বিভৎস রাজনীতির দিকে দেশকে ঠেলে দিবে, ধাবিত করার সহযোগিতা করবে। এই সরকারের মানসিকতাটাও দেশের প্রত্যেকটা মানুষ রন্ধে রন্ধে কিন্তু টের পাচ্ছে। যার কারণ যে আবেগ অনুভূতি নিয়ে একটা সকলের সমর্থন নিয়ে বসানো হয়েছে, আজকে এদের নিয়ে যদি গণভোট হয়, দেখবেন এদের শূন্যের কোঠায় এদের গণভোট, এদের সমর্থন আর নাই, জনসমর্থন। ধন্যবাদ আপনাকে। রাজীব ভাই একটু আসতে চাই, এই যে সরকার বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন পদক্ষেপে যে ব্যর্থ হলো, শেষ পর্যন্ত যে আপা যেটা বললো যে তাদের প্রতি যে সমর্থন ছিল, এখন গণভোট দিলে সেই সমর্থন আর পাওয়া যাবে না, তাদের আসলে প্রতি কি সমর্থন সরকার সরকারের প্রতি তো সমর্থনের কোনো বিষয় নাই, সরকার নির্বাচন করতেছে তো। কিন্তু তাদেরকে তো অনেক প্রত্যাশা নিয়ে বসানো হয়েছিল, আর মানে সেটা- এটা নির্বাচনের গণভোট নয়, মানে এখনো তাদের প্রতি সেই প্রত্যাশা বা সমর্থন আছে কিনা সেটা জানার জন্য সেটা তো গণভোটের কথা সমর্থন আছে কি নাই সেটা তো আরেকটা চ্যাপ্টার, তার সাথে সমর্থন থাকার কোনো বিষয় নেই এখন, যেহেতু নির্বাচন দিয়েছেন ফেব্রুয়ারিতে চলে যাবেন, মানে সমর্থনের কি আর সমর্থন নাই এর কি, এইটা আপনি আরেকটা যে আমি আপনার বক্তব্যের সাথে আরেকটা প্রশ্ন যোগ করে দিতে চাই, সেটি হচ্ছে এই যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা যে কথা বলছেন, অনেক সময় বিতর্কিত কথা বলছেন, সরকার তাদের বিপক্ষে অথবা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? আমি একটা কথা বলি যে সরকারে তো আপনার যেটা বললো পাপিয়া ম্যাম, যে কথাটা বিশেষ করে আনলো যে 16ই ডিসেম্বর মানি না, এই যে কথাটা আনলো, তা 16ই ডিসেম্বর মানি না বললে কি মানে না মানা হয়ে যায়? মানে আমরা যে বিষয়গুলো সামনে নিয়ে আসি, আমি কিন্তু একটু আগে আপনাকে বলছি যে 100 ভাগ স্বাধীনতা বিরোধী ব্যক্তিকে বা বাংলাদেশ বিরোধী লোককে ইতিহাসটা লিখতে দেন, ওই যে বলছে যে 16ই ডিসেম্বর মানে তাকে লিখতে দেন না যে ভাই তুমি বাংলাদেশের জন্মের ইতিহাস থেকে 24 পর্যন্ত আসো, দেখি তো সে 71 মানে না বলতে পারে কিনা। আচ্ছা, মুক্তিযুদ্ধকে আমাদের কতগুলো যুদ্ধ হিসেবে যে দেখা হচ্ছে, এই বিষয়টাকে আমরা আপনি বরং কিভাবে দেখবেন? কোনটা মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলে আখ্যায়িত করা হচ্ছে, হ্যাঁ, এই বিষয়টাকে আপনি এই যে লিখছে, আপনি কি জানেন শফিক রহমান সাহেবের যায় দিন একটা পত্রিকা ছিল, উনি কিন্তু অনেক বানান নিজে তৈরি করতেন, অনেক স্পেলিং, যেমন প্রিয়, পয় রফালা রস্মিকার অন্ত্যেষ্টিয়, উনি লিখতেন পয় রিকার ওই যে দিয়ে অন্ত্যেষ্টিয়, মানে এটা হলো বানানো, উনি শব্দ বানাতে চেয়েছেন, মানুষ কিছু ক্রিয়েট করতে চায়। তো আপনি মুক্তিযুদ্ধের নাম প্রতিরোধ যুদ্ধ যদি বলেন, অর্থ কি দাঁড়ায়? মুক্তিযুদ্ধ কি আউট হয়ে গেল? আপনি কাউকে, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আল্লাহ, কেউ বলে ক্রিয়েটর, কি অর্থটা কি দাঁড়াইলো? মানে আমরা যে জিনিসগুলো নিয়ে, রাষ্ট্র কি এইভাবে চলে, পৃথিবী এইভাবে চলে, আমি শব্দ নিয়ে বসে আছি, আমি এইটা নিয়ে বসে আছি, আমি ওইটা কি বলল, দেশ যাচ্ছে কোথায় সেইটা আসুক। আপনি আজকে নতুন যে একটা দল হইল এনসিপি, কেন হইতে হইল কেন দলটা? সবাই মিলে যখন জুলাইয়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, তখন এই নতুন দলটা কেন হলো? নতুন দল তো হওয়ার কথা না, যে ভাই তোমরা যুদ্ধ করতে আসো, তোমরা আমাদের সাথে মার্চ করো, তোমাদের ভূমিকা ছিল তোমরা 25 জন এমপি হবে আমাদের দল থেকে, কথার কথা বলছি আমি। নতুন দল হইতে হইল কেন? কারণ ওই যে 5ই আগস্টের পর থেকে 1-2 মাস পর তারা যখন অ্যাক্টিভিটিস দেখছে যে কোন দলের কি রোল, সেখানে দেখছে এই যে হাসিনা বা পতিত সরকারের শত্রু হইল এনসিপি, কোনো সন্দেহ তো নাই এতে। তা পতিত সরকারের বা পরাজিত সরকারের শত্রু হইল এনসিপি, তাহলে এই এনসিপি বলেন, ইনকলাব মঞ্চ বলেন, অন্যান্য সব রাজনৈতিক দলের বন্ধু হবার কথা। সব রাজনৈতিক দল কি বন্ধু তারা হয়েছে? এই যে সব রাজনৈতিক দল তো বন্ধু হয় নাই, বরং পতিত সরকারের দুশ্মন তারা। অন্যান্য রাজনৈতিক দলের যদি দুশ্মন হয়ে যায়, তাহলে কি বোঝা যায় যে তারা শুধু একক এবং তারা ব্যক্তি আলাদা, এবং সেজন্য তাদেরকে দল করতে হয়েছে। সুতরাং আপনাকে অনেকগুলো জিনিস এখানে বিবেচনায় নিতে হবে। আজকে যেমন ধরেন হাদি হত্যা হলো, আমি জানি না হাদি হত্যা আপনি প্রশ্ন আছে কিনা, একটু যোগ করে দিই তাহলে। এই যে হাদির হত্যার যে ঘটনা ঘটলো, তার মৃত্যুর পর মানে সম্মান দেখাতে রাষ্ট্রপক্ষ থেকে তাকে মানে শোক দিবস, শোক ঘোষণা করা হলো। তারপরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে দাফন করা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা আমার কাছে মনে হয় পাপি আপা একটু আগে বললে ভালো হয়। আমার কাছে মনে হয় যে জি, আমি তাহলে পাপি আপার কাছে এই আমি প্রশ্নটা রেখে রাজনীতিবিদ তারপরে না, আমি যাবো। আমি রাজনীতিবিদ নাই কারণে একাত্তরের মুক্তিযুদ্ধ যারা করেছেন, মুক্তিযোদ্ধাদের দিয়ে যদি আমি শোক দিবস পালন করতে পারি, জাতীয় পতাকা দিয়ে তাদের দাফন করতে পারি, তাহলে 81-র পরে এরশাদ বিরোধী আন্দোলনটা তো পুরো ধামাচাপায় পড়ে গেছে। সেটা আপনি বাদ দেন, ধামাচাপায় যেহেতু পড়ে গেছে, ইতিহাসের ঐতিহাসিক বিবৃতির ভিতরে, বর্ণনার ভিতরে থাকবে, কিন্তু সেটাকে মর্যাদা দেওয়া হয় নাই। তখন ডাক্তার মিলন, জেহাদ, তারপরে নতুন আপনার দীপালি সাহা, জয়নব বসুনিয়া, শাহজাহান সিরাজ, যারা নির্মম নিষ্ঠুরভাবে হত্যা হয়েছে এরশাদের আমলে, অনেক চট্টগ্রামে লাশকে আগুনে পুড়াই দিছে এবং সেটাকে গাড়ি দিয়ে পিষ্ট করা হয়েছে, অনেক মর্মান্তিক ঘটনা। এখনকার চেয়ে তখন বেশি ঘটছে, এখন তো ডাইরেক্ট গুলি করছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এই জুলাই আগস্টকে যেহেতু রেসপেক্ট করি, সম্মান করি, এটা অবশ্যই একটা আন্দোলন এবং স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন। তো সেখানে রাষ্ট্রীয় মর্যাদায়, শহীদি মর্যাদায় হাদিকে যেটা করা হয়েছে, আমি এটা পূর্ণ রেসপেক্ট নিয়ে বলবো যে যথার্থভাবেই করা হয়েছে। এইটা নিয়ে কোনো ত্রুটি বিচ্যুতির কোনো না। এইটা করা না গেলে এই চোখের সামনে দেখা এই যুদ্ধটাকে অস্বীকার করা হতো। 71-এর মুক্তিযুদ্ধ আপনি এসে 2025 সালে অস্বীকার করছেন, অস্বীকার করার সুযোগ খুঁজছেন, আবার সেইটাকে আমি সাধারণ বলে মনে করব, সেটাও যেমন না। 71-71ই, 26শে মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই, করা উচিত না। 16 ডিসেম্বর নিয়ে কোনো বিতর্ক চলবে না, 21শে ফেব্রুয়ারি নিয়ে কোনো বিতর্ক চলবে না, এরশাদ বিরোধী আন্দোলন নিয়ে কোনো বিতর্ক চলবে না, আর জুলাই আগস্ট নিয়ে কোনো বিতর্ক না। চিরন্তন সত্য চোখের সামনে ঘটে যাওয়া, প্রশ্ন তোলার সুযোগ নেই। তাহলে একটু জানতে চাই আপনার কাছে যে এই যে জুলাইয়ের অগ্রনায়ক শহীদ শরীফ ওসমান হাদি, তার চিন্তা চেতনা, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে 32-33 বছর বয়সে তিনি দেশকে যেভাবে গড়তে চেয়েছিলেন, এই চিন্তা চেতনায় কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো কিনা? চিন্তা চেতনা কাল হয়ে দাঁড়াতেই পারে, কারণ আমি হাদির প্রত্যেকটা বক্তব্যে দলীয়ভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, জিয়াউর রহমান বেগম জিয়ার প্রতি তার যে অগাধ আস্থা এবং তার বিশ্বাস, হাঁটা চলা উঠা বসা, এবং সে বলতো যে জরুরি সামরিক ফরমান দিয়ে একটা সামরিক বাহিনীর লোক হচ্ছে গণতন্ত্র আনছে, আর গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হওয়া ব্যক্তিরা স্বৈরতন্ত্র আনতেছে। এই যে বক্তব্য বিবৃতিগুলো, এগুলো তো ধরেন অনেকের গায়ের গাত্রদাহের ব্যাপার হতে পারে। তারপরে জিয়াউর রহমান 10 মাইল 20 মাইল হেঁটে যেত, তার পায়ে ফোসকা পড়তো না, কিন্তু তার সাথে যারা ছিল তার পায়ে ফোসকা পড়তো, তাহলে সে সামরিক বাহিনীর ট্রেনিং তার ছিল, তার এই সমস্যাটা হতো না। তারপরে খাবার দাবার নিয়েও সে বলেছে একটা সাদা ভাত, ডাল, একটা ভর্তা দিয়ে জিয়াউর রহমান সফরে যেত, খেত, এই যে ব্যাপারগুলো উনি বলতেন। তারপরে বেগম জিয়া সম্পর্কেও তার আমি কোনো নেগেটিভ বক্তব্য আমি শুনিনি, সব পজিটিভ, যে উনি হেজাব কিংবা বোরখা টোরখা এগুলো পড়তেন না, কিন্তু তার এমন ব্যক্তিত্ব ছিল যে মানুষ তার কোনো কিছু নিয়ে সমালোচনা করতো না। এবং শেষের দিকে তার বক্তব্যগুলো দেখবেন, আর একটা সে মারাত্মক বক্তব্য রাখছে যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে মূল দর্শন রাজনীতির, এইটা যদি কোনোদিন বিএনপি বিচ্যুত হয়, আমি হাদি, জিয়াউর রহমান, খালেদা জিয়ার দর্শনের রাজনীতিটাকে আমি ধারণ করে আমি সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আর একটু শুধু কথা আমি বলি, ভাই যেটা বললেন যে এনসিপি দল কেন হলো, তাহলে তো একসাথে মিলে করলেই হতো। এখানে একটা রাজনীতি, ইন্টারনাল রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি আছে। আওয়ামী লীগ বিএনপিকে দুটোকে পরস্পর বিরোধী সংগঠন মনে করা হয় এবং মনে করা রেশারেশি এদের ভিতরে, এরা যেটা একজন করবে সেটা আরেকজন তার বিপরীত কাজ করবে, যার কারণে আপনি সামরিক বাহিনী বলেন কিংবা হচ্ছে অন্যান্য বাহিনী, কারোর কোনো নিরপেক্ষতা আপনি দেখেননি। আমাদের আন্দোলন অনেক বড় বড় হয়েছে, কোনো কিছুতে কোনো প্রশাসনের কারণে আমরা মুখ থুবড়ে পড়ে গেছি, কিন্তু এই জুলাই আগস্টের অভ্যুত্থানটাতে দেশপ্রেমিক সামরিক বাহিনী নিরপেক্ষ ভূমিকা, থার্ড প্ল্যাটফর্ম হয়তো তারা খুঁজছিল, যে আওয়ামী লীগ বিএনপি এই পরস্পর রেশারেশির প্ল্যাটফর্মকে নিরপেক্ষ হতে চায় না। থার্ড একটা প্ল্যাটফর্ম যেটা এই জুলাই আগস্টের ছাত্র জনতার, এইটা এই থার্ড প্ল্যাটফর্মে নিরপেক্ষ ভূমিকা সামরিক বাহিনী রাখার কারণেই কিন্তু আমাদের সফলতাটা আসছে। যে একটু প্রশ্ন করতে চাই, যেটার জন্য আপনারা দীর্ঘ 16 বছর লড়াই করেছেন, সে নির্বাচনে একটু প্রশ্ন করতে চাই যে সিইসি বলেছেন যে ভোটের দিন যতই কাছাকাছি আসবে ততই ভয় কেটে যাবে। মানে সিইসি কিভাবে এত কনফিডেন্ট নিয়ে এই কথা বলতে পারলেন? কেননা আমরা দেখেছি যে তফসিল ঘোষণার পর দিনই একজন প্রার্থীকে গুলি করে হত্যা করা হলো। তারপরে বিগত সময় আমরা যেটা দেখেছি যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। সিইসি কথাটা তো হাদি মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে বলেছে, কিন্তু পরশু দিন থেকে আজকের দিন পর্যন্ত দেখবেন সিইসি কথা বলবে না। তার কারণ উনি মাঠের ডিসি এবং এসপি প্রশাসনকে নিয়ে বসছে
এবং প্রত্যেকটা সেন্টার ঝুঁকিপূর্ণ। এইটা হচ্ছে দেখবেন পুলিশি রিপোর্ট এবং ডিসিরা তাদের কাছে রিপোর্ট প্রদান করবে। এই প্রদানটা যখন লিখিতভাবে হাতে নাতে পাবে যে প্রত্যেকটা সেন্টার যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে কিভাবে মানুষ আতঙ্কমুক্ত নির্বাচনটা পাবে। এবং আমি আমার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 65টা সেন্টার, একটা সেন্টারও ঝুঁকির বাইরে না। এবং আপনি একটা ককটেল যদি বিস্ফোরণ ঘটায় দেয় তাহলে তো ভোটাররা আসবে না। তাহলে ভোট নস্বাত করার জন্য একটা ককটেলই তো যথেষ্ট। ভোটার উপস্থিতির সংখ্যাও কমে যেতে পারে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি অবশ্যই হয়। এখন এই ব্যাপারে নির্বাচন কমিশন এবং সরকারকে খুব কঠোর ভূমিকা পালন করতে হবে যে কোন সেন্টারে একটা নির্বাচনী আসনের একটা জায়গায় যদি অরাজক পরিস্থিতির খবর পায় তাহলে টোটাল নির্বাচন একবারে ওই আসনেরই বন্ধ করে দিতে হবে। তাহলে এই ভয়ে অন্ততপক্ষে, এই আতঙ্কে অন্ততপক্ষে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে তারা বিরত থাকবে, তারা লাভবান হবে না। একটা সেন্টার দিয়ে নির্বাচনের হার জিত নির্ভর করে না, কিন্তু টোটাল নির্বাচন বন্ধ করে দিলে তখন কিন্তু একটা আতঙ্ক এবং ভয় থাকবে। ধন্যবাদ আপনাকে রাজ্জাকি ভাই। আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে। আমি আপনার কাছে হাদি প্রসঙ্গ আসবো, এটার সাথে একটু যোগ করে দিতে চাই যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে অপবাদ দেয়া হচ্ছে তা থেকে মুক্তি চান প্রধান নির্বাচন কমিশনার, তিনি এমন মন্তব্য করেছেন, বলেছেন। একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে তো অনেক চ্যালেঞ্জ, এই কঠিন পরীক্ষায় পাশ করতে পারবে কিনা নির্বাচন কমিশন, বা আস্থা রাখতে পারবে? ঠিক আছে, আমি সেই প্রসঙ্গে আসছি, তার আগে একটু হাদি প্রসঙ্গে বইলে আসি। পাপিয়া কথা বলছে এরশাদ বিরোধী আন্দোলনের একটা মিলন হত্যা হয়েছে, ঠিক আছে, মূল্যায়ন কিন্তু হয়নি। ডাক্তার মিলনকে কি মূল্যায়ন করছে? কোনো মূল্যায়ন করা হয়েছে? হয় নাই। নূর হোসেন হত্যা হয়েছে অনেক আগে, কি মূল্যায়ন করা হয়েছে? জিয়াউর রহমান সাহেবের খেতাব নিয়ে টাইনে হাসড়ায় সরাই ফেলতেছে। এত বড় একটা বিশাল দল তীর্থের কাকের মতো তাকায় তাকায় দেখছে। অন্য মুক্তিযোদ্ধারা মিট মিট করে হাসছে, আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান ছিলেন সেক্টর কমান্ডার, যার নেতৃত্বে যুদ্ধ হয়েছে। আমার কষ্ট হয়, কারণ আমি তার সান্নিধ্য পাইছি জীবনে 2-1 বার, সেটা বড় আলাপ, দরকার নাই। মুক্তিযোদ্ধা পত্নী জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সব বাদ, উনি ছিলেন একজন সেক্টর কমান্ডারের ওয়াইফ। তাকে যখন ময়মনসিংহ বের করে দেওয়া হয়, তীর্থের কাকের মতো সবাই তাকায় তাকায় দেখছে। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ পলিটিশিয়ানস। মূল্যায়ন করতে পারেনি। ইউনূস সাহেব সেই মূল্যায়ন করে দেখাইছে, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে। আপনি দাবির ভিত্তিতে, কেউ তো দাবি করে নাই। আপনি নজরুলের কবর যখন হয়েছে, নজরুল কি দাবি করছিল? কবি নজরুল, উনি একটা গান লিখেছেন, মসজিদেরই পাশে মরে কবর দিও ভাই, যেন গোরে থেকে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দ্যাট ওয়াজ অ্যান অ্যাপিল টু দ্য অলমাইটি। এবং সেখানে কবর হলো। তারপরে খুব উচ্চ শিক্ষিত, যাদেরকে অসাম্প্রদায়িক বলা হয়, হুমায়ুন আজাদ, যাকে কোপাইছিল মানুষে, খালেদা জিয়া, বেগম খালেদা তাকে ব্যাংকক চিকিৎসার জন্য পাঠাইছিল, থাইল্যান্ডের হাসপাতালে মুখ বাঁকা কইরা কইরা বলে মৌলবাদীরা আমাকে। এরপর উনি জার্মানি গিয়া মারা গেছে, তার ফ্যামিলি ডেড বডি নিয়ে এসে নজরুলের পাশে একটু জায়গা চাইছিল কবর দেওয়ার জন্য, ইউনিভার্সিটি রিফিউজ করছে, বলছে এখানে আর কোনো কবর হবে না। তার মানে কি, ওই জায়গার কবর রাষ্ট্রীয় সিদ্ধান্তে হয়, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় দুয়ে মিলে হয়। আবার যখন এই যে নজরুল যে আধ্যাত্মিক চেতনার মানুষ, একটা বিদ্রোহী, সে সেই বদৌলতে জাতীয় কবি হিসেবে বঙ্গবন্ধু স্বীকৃতি দিয়ে অনেক কবর হয়েছে। হাদিরটা হইল কেন? হাদিরটা হয়েছে এই কারণে যে নজরুল ইসলাম, আমি আমার ব্যাখ্যা দিচ্ছি, একজন অলি আল্লাহ ছিলেন, তার লেখনী বলায় চলায় বোঝা যায়। আর বিদ্রোহী কবিতা কিন্তু বহু লোকে পাঠ করেছে, বাংলাদেশে আবৃত্তি করেছে, হাদিও করেছে। আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে কাউকে এইরকম টাচ করেনি এই বিদ্রোহী কবিতা। তার আবৃত্তি মঞ্চে করছে, যেভাবে টাচ করেছে। এবং এইরকম আবৃত্তি করা মানে হচ্ছে নজরুলকে ধারণ করা। তো নজরুলকে যিনি ধারণ করবেন, সে নজরুলের পাশেই জায়গা পাবেন, আবেদনের ভিত্তিতে নয়। ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই অলমাইটি এবং এক্সিকিউটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। তাইলে দেখেন যে মানুষের মূল্যায়ন শিখতে হবে রাজনীতিবিদদের ইউনূস সাহেবের কাছ থেকে। এবং ইউনূস সাহেব এমন একজন হাদি, সিঙ্গাপুরে যখন চিকিৎসা নেয়, সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার টাইম টু টাইম, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশের বহু মন্ত্রী এরকম সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছে, কোনো সিঙ্গাপুরের কোনো মন্ত্রী এসে তাদের সাথে দেখা করছে কিনা, দেখা করলে ছবি পাইতাম আমরা ডজন ডজন। তো দিস ইজ ইউনূস সাহেব অথবা দিস ইজ হাদি। কারণ হাদি যেটা ধারণ করতেন
ট্রান্সপারেন্ট সোল না হইলে এটা ধারণ করে না। আর ট্রান্সপারেন্ট সোল যখন হয়ে যায় তখন সে আল্লাহ তাকে একসেপ্ট করে নেয়, আর আল্লাহ যখন একসেপ্ট করে নেয় মর্যাদা সে পাবেই। আপনি আরেকটা রাজনীতির খুঁজে বাইর করেন না যে কে মর্যাদা পেয়েছে, সব ভুলে গেছি আমরা কে মন্ত্রী ছিল। আমার 53 বছর ইতিহাসে আমরা ছাত্র জীবনে পড়ছি খাদ্যমন্ত্রীর নাম কি লেখো, ফণীভূষণ মজুমদার। এখন এই সমস্ত প্রশ্ন আসে না, কারণ যারা প্রশ্ন লিখবে এই প্রশ্ন লিখতে ভাল লাগে না। কারণ আমি যখন দেখি মমতাজের মতো লোক 3 জন আর্মি অফিসার নিয়ে কথা বলতেছে, বলবে আমি ছোট করছি না, শিক্ষিত মহিলা আছে, এটা পার্লামেন্ট, রাষ্ট্র, এটা দেশ। হ্যাঁ, আমরা দেখতেছি মোবাইল ব্যবসায়ীর আইনে আপনি মনে করেন মন্ত্রী বানাই দিতেছেন, এরকম নজির বাংলাদেশে বহু আছে। এইবার আসেন আপনি যেটা নির্বাচনের কথা আমাকে বললেন, যে নির্বাচন আপনাকে কতগুলো জিনিস মনে রাখতে হবে। হাদি যখন গুলি খাইলো তখন দায়িত্বশীল পদে বৈশা ইসি বলতেছে এটা বিচ্ছিন্ন ঘটনা, অতীতে হয়েছে। আমার কাছে মনে হয় যে 5-6 পোলাপান ওই কথা বলবে না, অতীতে হয়েছে, আপনি এখনো হইতে হবে। আর আপনি এটা বলেন কি করে? স্বরাষ্ট্রমন্ত্রী, আমি সরি যে আমার কষ্ট হয়, উনি আর্মির লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, উনি 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে দিলেন। কিসের ভিত্তিতে? ওনাকে কি কেউ রিপোর্ট করছে খুঁজে পাচ্ছি না, আগরুম বাগরুম, বা বর্ডার ক্রস হয় নাই, এখন উপায় নাই, টাকা ঘোষণা করেন, তাইলে যদি কিছু আজ্ঞায়, মানুষের তো টাকার লোভে আজ্ঞায়, রাজনীতি টাকার লোভে নির্বাচন চায়, কে মরে গেল কে বাইচে গেল ইট ইজ ইমেটেরিয়াল। শুধু যদি আপনি টাকা না করেন, অবৈধভাবে টাকা আয় না করেন, আপনি তো মরিয়ে হওয়ার কি আছে? যে লোকটা স্বচ্ছ কাজ কারবার করে খায়, আপনি কার নৈতিক দায়িত্ব আছে সকালতে সন্ধ্যা পর্যন্ত পার্লামেন্টে আমি কথা বলবো, তেমন আমার আয় আসবে সুনিশ্চিত। তা না এই কামড়ি কেউ করে না, এক নমিনেশন পেপার নিজে কামড়ি করে। সেজন্য বলছি নির্বাচনে এই বিচ্ছিন্ন ঘটনা, কারণ জিততে হবে। যাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করব তার বিরুদ্ধে আমার অনেক ষড়যন্ত্র হতেও পারে। এইবার আসেন, আপনি অস্ত্র দিচ্ছেন, পুরনো অস্ত্র উদ্ধার করেন নাই, যে অস্ত্র চুরি হয়েছে সেই অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই। আবার বলছেন সেফগার্ড দিচ্ছেন যারা ঝুঁকিপূর্ণ প্রার্থী কিংবা যারা মনে করে অস্ত্র নিবে, তাহলে তো আপনি অবৈধ অস্ত্র আছে, বৈধ অস্ত্র দিচ্ছেন, সেভ ইয়োর সেলফ। তাহলে কি হবে, জিনিসটা কি হতে পারে আপনি কল্পনা করেন। আবার এই যে আপা বলল অলমোস্ট সব নির্বাচন কি সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ, প্লাস প্রধান নির্বাচন কমিশন কি বলছে যে অপবাদ থেকে বের হতে চান। তার মানে কি দের ইজ সিমটম। তো আজকে আমার তো অনেক সন্দেহ হয় সামনে নির্বাচন নিয়ে, কারণ আপনি যদি কালকে বলেন, আমরা প্রশাসন যদি বলে ফেলে কোনো কারণে এইভাবে হচ্ছে, আমরা নির্বাচন করতে পারবো না, ইসি যদি বলে যে আমার দায়িত্ব পালন করা কঠিন হবে, আপনি নির্বাচন করবেন কি দিয়ে? তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন কি? 3টা প্রশ্ন। নাম্বার 1, যারা নিশ্চিত মনে করে যে আমরা নির্বাচন করলেই পাশ করব, তারা কিন্তু যেভাবেই হোক পিঠ পোছায় এমনে হেমনে নির্বাচনটা করা দরকার। কারণ ইউনূস সাহেব যদি কালকে নির্বাচন ছাড়াও চলে যান, অর্থাৎ আমরা যদি বের করে দেই তাকে, তাহলে যাদের সম্ভাবনা আছে যে নির্বাচন করলে ক্ষমতায়, তার তো যাওয়ার সুযোগ নাই। সুতরাং সে চাইতেছে কোনোভাবে নির্বাচনটা হোক। আরেক শ্রেণী আছে যারা মনে করে যে নির্বাচন না হোক কিন্তু ইউনূস সাহেব ক্ষমতায় থাকুক, তারাও চায় নির্বাচন বানচাল করতে। কারণ ইউনূস সাহেব ক্ষমতায় থাকলে এনসিপি মনে করে আমি সেফ অনেকখানি, আমি তো কারণ অন্য কোনো দলের উপর তাদের এখন পর্যন্ত আস্থা হয়নি, আমি মোটামুটি নিশ্চিত যারা ক্ষমতায় যেতে পারে নির্বাচন করলে তাদের উপর আস্থা আসে নাই। সে কারণে তারা চাইবে নির্বাচন বানচাল হয়ে যদি ইউনূস সাহেব থাকে, যতদিন থাকবে আমরা সেফ। আর একটা শ্রেণী আছে যারা নির্বাচন হইল কি না হইল ইউনূস সাহেবকে তাড়ানো দরকার, কারণ ফেব্রুয়ারি পর্যন্ত একটা লম্বা সময়, এই টার্ময়েল সিচুয়েশনে মাত্র 2 মাসের মতো আছে ধরেন, কিন্তু তাদের কাছে পরাজিত শক্তির কাছে ইউনূস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত থাকাটা খুবই লম্বা সময় বলে মনে হয়। সুতরাং এই শ্রেণীও চাইবে ইউনূসকে সরানো, নির্বাচন হোক কি না হোক। ধন্যবাদ আপনাকে। জি, একটা পরিস্থিতি তৈরি করবে। নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই তা বলছি না, কিন্তু যদি হয় অনেক একটা রক্তাক্ত নির্বাচন হবে, অনেক জীবনের বিনিময় নির্বাচন। ধন্যবাদ আপনাকে। পাপিয়াবা, শেষ করার আগে একটু আসতে চাই, সরকার থেকে যেটা বলা হলো যে সেফগার্ডের জন্য তারা অস্ত্র যদি কেউ আবেদন করে তাহলে দেবেন, তো সেক্ষেত্রে ভোটারের কাছে যখন ভোট চাইতে যাবেন তখন তো অস্ত্র নিয়ে যাবেন, ভোটার কি ভয়ে ভোট দিবেন? তাহলে কিভাবে অস্ত্র দিয়ে কোনো ব্যক্তির ক্যান্ডিডেটের জীবনও নিরাপদ হবে না, এবং ক্যান্ডিডেটের জীবনের চেয়ে ভোটারদের জীবনের গুরুত্ব অনেক বেশি, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। অতএব অস্ত্র টস্ত্র এগুলো দিয়ে ভোটও নিরাপদ হবে না,
ক্যান্ডিডেটও নিরাপদ হবে না, ভোটারও নিরাপদ হবে না। এটা একটা কথার কথা। আমার এখানে বক্তব্যটা হচ্ছে কি, যে আমি আমার সার্বভৌমত্বের আপনি 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এবং জুলাই আগস্ট এদের যে আমাদের ভাবার্থ, এগুলোকে আমি সিলি ম্যাটার হিসেবে বর্তমান এবং অদূর ভবিষ্যতে এটা আমি কারুর কাছ থেকে প্রত্যাশা করি না। এবং এটা সিলি ম্যাটার যদি কেউ মনে করে যে আমি যা খুশি তাই ভাব, 16 ডিসেম্বর নিয়ে 5 রকম মন্তব্য আসলো, 26শে মার্চ নিয়ে 10 রকম আসলো, 21শে ফেব্রুয়ারি 100 রকম আসলো, আবার আপনার এই জুলাই আগস্টে 500 রকম আসলো, এটা আমি ধিক্কার জানাই। কারণ এইটার ভাবার্থ একটাই, এবং এটার উপরে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, আর জুলাই আগস্ট হচ্ছে গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করার জন্য যে আত্মত্যাগ। অতএব কোনোটাই কোনো অংশে কোনোটার চেয়ে কম না, এবং ছোট করে দেখার আমার কোনো সুযোগ নাই। ইতিহাসের পাতায় যেটা যেভাবে ধারাবাহিক সেভাবে সেটা করতে হবে। আর এনসিপি দল কেন হলো, এনসিপি দল নাও হতে পারতো, প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারতো, কিংবা দলের সাথে অ্যাটাচড হয়ে এমনি ভোট করতে পারতো। কিন্তু এনসিপিকে দল হিসেবে আত্মপ্রকাশ করানোর ক্ষেত্রে এখানে দুটো শক্তি আছে। একটা শক্তি বর্তমানে আমাদের রাজনীতির মাঠে আছে, মানে ভোট যত ভাগ করা যায়, বিভক্তি করা যায়, তত লাভবান তারা হবে। এই চিন্তা চেতনাতে এনসিপি এবং জামাত ইসলাম এমন কোনো সংগঠন নাই যে চোরাগুপ্তা হয়ে, বর্ণচোরা হয়ে, আত্মগোপন হয়ে তারা অন্য সংগঠনে নাই, তা কিন্তু না। যেভাবে আওয়ামী লীগের ভিতরে ছিল, ওই সব সংগঠনের ভিতরে কিন্তু এখনও তারা আছে। এটা প্রত্যেকটা সংগঠন যদি বিচার বিশ্লেষণ ঠিকঠাক মতো করে, আইডেন্টিফাই করে বাইর করে দিতে পারবে যে কোন দলে কোনটা শিবির, কোনটা জামাত ইসলাম। এটা কোনো ব্যাপার না, কিন্তু সেই দলের সদিচ্ছা থাকতে হবে এটা বের করার। আর নির্বাচন নিয়ে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, একটা ককটেলের শব্দ বাংলাদেশের মানুষ শুনতে চায় না, একটা ব্যালট বাক্সে ছাপ্পা সিল বাংলাদেশের মানুষ শুনতে চায় না, দেখতে চায় না। একটা প্রার্থী যদি তার পুলিং এজেন্টও দিতে না পারে, সেই প্রার্থীর সপক্ষে একটা সেন্টারে যদি একটা ভোট পড়ে, সেই ভোটের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের। এই দায় থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এড়াতে কখনোই পারে না। অতএব সেই বন্দোবস্ততেই নির্বাচনটা দিতে হবে। নতুন বন্দোবস্ত তো নতুন বন্দোবস্তের মতো নির্বাচন হবে, পুরাতন বন্দোবস্ত না। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এর প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।